আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে জীবিকার উদ্দেশ্যে চলে যাচ্ছি ঢাকা শহরে। এই যে হাতে যে ব্যাগটা দেখতেছেন, এটা নিয়ে যাচ্ছি ডাটার গাড়ি, বোনের বাসায় যেয়ে উঠবো। তো সেই কারণে এই তো দেখছেন যে বাসা থেকে বের হয়ে গেছি আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। এই ভ্যান গাড়িতে যাচ্ছি, যদিও এই ভ্যান গাড়িতে যেতে আমার খুবই কষ্ট হচ্ছিলো, কারণ ভ্যানটা অনেক বেশি লাফাচ্ছিল, যেটা আমার ভিডিওর কোয়ালিটি দেখে আপনারা সবাই বুঝতে পারতেছেন। আর এটা হচ্ছে সেই আইকনিক রাস্তা, যে রাস্তায় আমি কিছুদিন আগে 2 কিলোমিটার হেঁটে গিয়েছিলাম। তো যাচ্ছিলাম, এবং যে ভ্যানওয়ালা ছিল ও ছিল আমার ভাইয়ের ফ্রেন্ড আর কি, মানে ও ছোটোবেলায় একসাথেই পড়তো। তো ওর ভ্যানেই গিয়ে, মানে ওই ভাইয়ার ভ্যানেই গিয়েছিলাম। এবং যেতে যেতে রাস্তায় দেখলাম এরকম আখ। আসলে এবার আখের সাইজ কেন জানি আমাদের এইদিকে তেমন একটা বড় হয় নাই। আমার চাচাতো ভাইরা চাষ করছিল, ওদের আখের সাইজও খুব একটা ভালো হয় নাই, তবে আখগুলো অনেক মিষ্টি ছিল। তো যখন যাচ্ছিলাম এবং আশেপাশে এই যে ভিউগুলো নিচ্ছিলাম, আসলে এত ভালো লাগতেছিল দৃশ্যগুলা, যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আমাকে কয়েকজন ইনবক্সে জিজ্ঞাসা করছেন যে আপু, আপনি এত রাস্তাঘাটের ভিডিও পোস্ট করেন কেন, এত সবুজ প্রকৃতির ভিডিও কেন পোস্ট করেন? আসলে আমার সবুজ প্রকৃতি অনেক বেশি ভালো লাগে। আমার কেন জানি মনে হয় যদি এই সবুজ প্রকৃতির মধ্যে আমি হারিয়ে যেতে পারতাম, তাহলে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগতো। কিন্তু আসলে মেয়ে মানুষ তো, সেটা তো আর পসিবল না। তো দেখতে দেখতে চলে আসলাম আটকবর। কিছুদিন আগে এখানকারের একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম, অনেকেই দেখেছেন। তো এই যে আটকবর, আমি লেগুনাতে উঠে বসে আছি এবং লেগুনাতে বসেছিলাম আর চারিপাশের ভিডিওটা নিচ্ছিলাম। তো পরে আরেকজন আন্টি আমার পাশে এসে বসলেন। তো ওনারা যাত্রীর জন্যই অ্যাকচুয়ালি এটা বসেছিল, এবং যাত্রী আসার পরে এটা গাড়িটা চলা শুরু হয়। তো যাচ্ছিলাম। আসলে আমি লেগুনাতে খুব কম চড়ি, অটোতেই বেশি চড়া হয়, তবে অটোতে লোক পূর্ণ না হওয়া পর্যন্ত অটো ছাড়ে না। এই জন্য আমি লেগুনা করে যাচ্ছিলাম আর এই চারিপাশের প্রকৃতিটা দেখতেছিলাম। তো ভালো লাগছিল অনেক লেগুনার মধ্যে থেকেই এই ফুটেজগুলো নেওয়া। তো অ্যাকচুয়ালি আমি আজকে ঢাকায় যাচ্ছি, আমার একটা জব ইন্টারভিউ আছে। আপনারা দোয়া করবেন যেন আমার জবটা হয়ে যায়। এবং আমি ঢাকাতে যাচ্ছিলাম। আসলে এই সময় ঢাকাতে যাওয়াটা একটা বোকামি, যদিও আমার একটা ভালো একটা কোম্পানিতে জব ইন্টারভিউ আছে, যার কারণে আসলে আমাকে বাধ্য হয়ে ঢাকাতে যেতে হচ্ছে, কিছু করার নাই। এখন যাওয়াটা আসলে অনেক সহজ হবে, কিন্তু আসার সময় আসাটা বা টিকিট পাওয়াটা অনেক কষ্টকর হয়ে যাবে। কিন্তু কিছু করার নাই, জব পেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। তো এইভাবে যাচ্ছিলাম আর চারিপাশটার ফুটেজটা নিচ্ছিলাম। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন রেগুলার এবং সুন্দর 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 কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে আপনারা যারা আমাকে কমেন্ট করেন, আসলে আমি এগুলো থেকে অনেক কিছু জানতে পারি, অনেক কিছু, যেটা আমার কাছে অসম্ভব অসম্ভব পরিমাণে ভালো লাগে। কারণ আসলে একটা জিনিস হচ্ছে, কেউ কখনো তার নিজের দোষটা দেখতে পায় না যদি না অন্যজন সেটা ধরিয়ে দেয়। তো দেখতে দেখতে আপনাদের সাথে গল্প করতে করতে এই যে চলে এসেছি কাউন্টারে, এবং কাউন্টারে আসার পরে আমার মেজাজটা চরম লেভেলের খারাপ হয়ে গেছে। এখন অনেকে জিজ্ঞাসা করবেন যে আপু, কাউন্টারে কী এমন হয়েছে যে আপনার মেজাজ খারাপ হয়েছে? আসলে এই কাউন্টারে দুপুর একটা সময় আমার বাস ছিল, এবং একটার সময় ওনাদের এসি বাস যাওয়ার কথা ছিল, এবং এসি বাসের জন্যই আমি দুপুরে একটার সময় টিকিট বুকিং দিয়েছিলাম ফোনের মাধ্যমে। কিন্তু আসার পরে শুনতেছি যে ওনাদের আজকে এসি বাস না, এসি বাসে কোনো একটা সমস্যা হয়েছে, এসি বাস যাবে না, এই নর্মাল নন এসি বাস যাবে। তো এই দুপুরবেলা, আর আমাদের এইদিকে তো অত্যন্ত পরিমাণে গরম, এই দুপুরবেলা নন এসি বাসে যাওয়া যে কী পরিমাণে কষ্ট হবে সেটা তো আমি অনুমান করতে পারছিলাম। তো আমি একটা আইসক্রিম নিয়ে বাসে উঠে পড়লাম, কিছু করার নাই, যেহেতু আমার যেতেই হবে, আর কোনো বাস ছিল না। তো উঠে পড়লাম এবং আইসক্রিম খেয়ে ওখানে খামটা রেখে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই চারিপাশের ফুটেজ নিচ্ছিলাম এবং দেখতেছিলাম যে চোখের পলকে মাঠের পর মাঠ শেষ হয়ে যাচ্ছে, আর আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের বাস সহ। তো আসলে এগুলা আসলে একটা নিউ এক্সপিরিয়েন্স, এবং আসলে অনেক ভালো লাগতেছিলো এই বিষয়গুলো দেখতে। এগুলো ছিল আমাদের পাশের এলাকা আর কি, মানে
যে কাউন্টার থেকে আমি বাসে উঠলাম তার পাশে হচ্ছে আমার নানু বাড়ি, এবং যদিও ওখানে আমাদের নিজেদেরও জমি আছে, মানে আমার নানুর বাড়ি থেকে পাওয়া। তো এই তো আর কি, যেটা আম্মুর। তো এই যে যাচ্ছিলাম এবং আমি বাসের মধ্যে থেকে এই ভিডিও ফুটেজ নেওয়ার চেষ্টা করতেছিলাম। এটা হচ্ছে দর্শনা রেলওয়ে। দর্শনা হচ্ছে একটা বর্ডার আছে, যারা হচ্ছে কলকাতায় মানে ইন্ডিয়াতে যান তারা অবশ্য এটা চেনার কথা। এবং এটা হচ্ছে দর্শনার একটা বাজার। এখানে একটা হচ্ছে আছে, স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড, যেখান থেকে ওনারা যাত্রী নেয় আর কি, মানে কাউন্টার। আর এই যে পাশে যে আপুগুলা ছোট স্কুলগামী আপুগুলাকে দেখতেছিলেন, ওরা আমাকে হাই দিচ্ছিল, মানে ওরা দেখতে পাচ্ছিল যে আমি ভিডিও করতেছি, তো ওরা অনেক মজা করতেছিল। যে বিষয়টা দেখে আমারও আসলে অনেক মজা লাগতেছিল। তো দেখতে দেখতে চারিপাশের ভিডিওগুলো নিতেছিলাম আর যাচ্ছিলাম। এখানে একটা মার্কেট উঠাইছে এবং এর পাশেই কিন্তু দর্শনা চিনির কল, যেটা হচ্ছে মানে কেরো অ্যান্ড কোম্পানি ছিল, যেটা আমি ভিডিও ফুটেজে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছি, বাট আমি ফুটেজটা নিতে পারি না, যেহেতু আমি বাসের মধ্যে ছিলাম। আর বাসের মধ্যে থেকে বাস এত দ্রুত টানতেছিল যে কোনোভাবেই আমি ফুটেজটা নিতে পারতেছিলাম না। তারপরে এই তো জানালার সাইডে গালে হাত দিয়ে সুন্দরভাবে বাইরের দৃশ্যগুলো দেখতেছিলাম। আসলে বাইরের দৃশ্যগুলো সবগুলো যদি আমি ক্যাপচার করে আপনাদেরকে দেখাতে পারতাম, বাট সেটা তো আসলে পসিবল না। তো এই যে মানে চারিপাশের দেখতে দেখতে আমি জীবননগর বাস স্ট্যান্ডে চলে এসেছি, এবং এখানে দেখলাম যে আমাদের এই যে কন্ট্রাক্টর না সুপারভাইজার আমি জানি না, উনি নেমে গেলেন এবং অনেকক্ষণ এখানে দাঁড়ায় ছিল। তারপর একটা পর্যায়ে বাসটা ছেড়ে দেয় এবং আমার পা অত্যন্ত পরিমাণে ব্যথা করতেছিল, যার কারণে আমি এক পা আর এক পায়ের উপর দিয়ে বসেছিলাম, যদিও আমি 2 সিট নিয়ে আসছি। তো এই তো আর কি, চারিপাশের পরিবেশগুলো দেখতেছিলাম। এখানে দেখলাম যে শত শত ড্রাগন বাগান, যদিও ড্রাগনের অবস্থা এখন আপনারা তো সবাই জানেন। আসলে ওই বিষয়টা আমি এখনও শিওরভাবে জানি না আসলেই কি ড্রাগনে কোনো সমস্যা আছে কি না। যদি ড্রাগনে কোনো সমস্যা থেকে থাকে, সেটা আমার মনে হয় যে আমাদের যারা বিশেষজ্ঞ আছেন তাদেরকে এই বিষয়ে গবেষণা করে একটা সুস্থ এবং সুষ্ঠু গবেষণা করে মানুষকে যাই ফল আসুক না কেন, মানে সেটা খারাপ হোক এবং ভালো হোক শরীরের জন্য, সেটা জানানো উচিত। কারণ অনেক দেখলাম যে শত শত এরকম ড্রাগন বাগান আছে। তো পাবলিকের মধ্যে তো আসলে এক ধরনের একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। তো এই ড্রাগনগুলো তো আসলে আলটিমেটলি নষ্ট হবে। যদি এটাতে কোনো প্রবলেম না থাকে, তাহলে এই যে সুস্বাদু ফলটা তো নষ্ট করা ঠিক হবে না। এবং অনেক খামারি যারা উদ্যোগ নিয়েছেন তারা তো আসলে প্রচুর পরিমাণে লসে পড়বেন। তো দেখতে দেখতে দেখলাম যে একটা মানে কি বলবো, বিদ্যুতের মতো আর কি, মনে হয় এখানে বিদ্যুৎ, আসলে এটা কি বলে আমি জানি না। তো দেখতে দেখতে ভালোই লাগছিল, এটা দেখতে দেখতে আমি চলে আসলাম। এবং যে সময় যাচ্ছিলাম ঠিক রোদটা ছিল মাথার উপর এবং আমার গায়ে এসে রোদ পড়তেছিল। তারপরে ঝিনাইদহে আসার পরে বাস একটা ব্রেক দিল। আমি আসলে বাইরের খাবার খেতে খুব একটা পছন্দ করি না, তারপরেও যেহেতু ক্ষুধা লাগছিল, একটা রুটি এবং একটা পেয়ারা মাখা নিয়ে নিলাম, নিয়ে বাসে উঠে পড়ছি এবং বাস চলা শুরু হচ্ছিল, মানে চলতেছিল আর কি। তারপরে বাইরের ফুটেজগুলো নিচ্ছিলাম, নিতে নিতে একটা পর্যায়ে আমরা কি বলবো, মানে মাগুরা ক্রস করে ফরিদপুরের মধ্যে ঢুকে যায়। এবং এই ফরিদপুর মাগুরার মাঝখানে যে এই নদীটা এবং এই ব্রিজটা আসলে আমার খুবই খুবই ভালো লাগে। এত ভালো লাগে, আমি যতবারই যাই আমি চেষ্টা করি এই ফুটেজটা নেওয়ার জন্য বা এখানে একটা ছবি ভিডিও করার জন্য। তারপরে দেখতে দেখতে আমি হচ্ছে ফরিদপুর যে মোড়টা ওইটা ক্রস করে সামনে চলে আসলাম এবং দেখলাম যে গাছে প্রচণ্ড পরিমাণে মানে এখনও অনেক আম আছে। এবং এই রাস্তাটায় এত পরিমাণে যে কৃষ্ণচূড়া ফুল ছিল যে কি বলবো, আমি অনেক চেষ্টা করেছি কৃষ্ণচূড়া ফুলের ফুটেজগুলো অনেক সুন্দরভাবে নিতে, বাট আসলে বাসের মধ্যে থেকে তো আর নেওয়া পসিবল না। তারপরে আমাদের বাস চলে আসে ঘাটে। ঘাটে যখন বাস আমাদের ফেরিতে ওঠাচ্ছিল, তখন সাইডে দেখলাম যে কয়েকজন ভদ্রলোক ওনারা মাছ ধরতেছেন।
আমাদের গাড়ি ফেরিতে চলে এসছে এবং আসার পরে আমি বাস থেকে নেমে চারিপাশের ফুটেজটা নিচ্ছিলাম এবং এই যে নদীর যে ইয়েটা পুরোটা দেখতেছিলাম। তারপর উপরে যাই একটা কফি নিই, কফিটা নিয়ে একটু ঢং করতেছিলাম, একটা ছবি নিলাম, একটু ভিডিও নিলাম। তারপর চারিপাশের যে মানে নদীর যে উত্তল ঢেউ, সেই ঢেউগুলা দেখতেছিলাম। এত ভালো লাগতেছিল, আসলে আমার মনে হচ্ছিল যে এই ফেরি কেন আধা ঘন্টার জন্য যাচ্ছে, যদি এই ফেরিটা ডে লং চলতো আসলে খুব ভালো লাগতো। নদীর মাঝখানে ভাসমান, সাথে একটা কফি, আবার এই চারিপাশের এই মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য দেখতে যে কী পরিমাণে ভালো লাগতেছিল, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো অলমোস্ট তখন সন্ধ্যার কাছাকাছি, মানে আজান দিবে এমন অবস্থা, চারিপাশের একটু অন্ধকার মতো প্রকৃতি হয়ে গেছিলো। তখন আমরা ফেরির থেকে নামি এবং চারিপাশে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর, মানে সন্ধ্যার আগ মুহূর্তের দৃশ্যটা আসলে এত সুন্দর লাগতেছিল, এত ভালো লাগতেছিল যা ভাষায় প্রকাশ করতে পারবো না। তো এইগুলা দেখতে দেখতে যাচ্ছিলাম, আসলে আমার অনেক ভালো লাগতেছিল জানালার পাশে। কিন্তু আরেকটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে যে এত পরিমাণ খারাপ লাগতেছিল, কারণ যেহেতু এই যে ধুলাবালি আসতেছিল প্রচুর পরিমাণে। তারপর আমি যখন বের হয়েছিলাম তখন কিন্তু আকাশে সূর্য ছিল, এখন কিন্তু চাঁদ দৃশ্যমান। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আশা করি আপনারা সবাই আমার ফেসবুক পেজের সাথেই থাকবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।